হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অর্ণব। আজকে আমরা ইউরোপের বিখ্যাত এরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে কথা বলবো। স্পেশালি আইএলটিএস ছাড়া কিভাবে এরাসমাস মুন্ডাস স্কলারশিপটা পেতে হয় এবং কি কি করলে আমরা এই স্কলারশিপটা পাবো সেই সম্পর্কিত বিস্তারিত জানবো। তো আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। সাদ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড ইউ ক্যান স্টার্ট প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমার প্রেজেন্টেশনটা মূলত যারা ফিউচারে হায়ার স্টাডি করতে চাচ্ছে তাদের সবার জন্য হবে। এখনো যারা আনফোকাসড, স্পেশালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন, এখনো বুঝতে পারতেছেন না আমরা কি করব, জবে যাব নাকি মাস্টার্স করতে যাব নাকি পিএইচডি করতে যাব, তাদের জন্য। আবার নতুন যারা অ্যাপ্লিকেন্ট আছে, কোন দিক থেকে আগালে সুবিধা হয় তাদেরকে অনেকটা হেল্প করবে। স্টুডেন্ট আছে যারা ফিউচারে স্কলার হতে চায়। আসলে একটা ডিফারেন্স আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকে ভুল করি, যে স্কলারলি স্টাডি আর স্টুডেন্টশিপ এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ব্যাচেলরে আমরা যে পড়াশোনাটা করি এটা মূলত আমাদেরকে স্টুডেন্টশিপ হিসাবে কাউন্ট করা হয়। মাস্টার্স বা পিএইচডি পরবর্তী থেকে এই স্টাডিটাকে অনেকটা স্কলারলি স্টাডি বলা হয়, কারণ এই টাইমটাতে আমাদেরকে প্রেশারাইজ করার জন্য কেউ থাকে না। আমরা যা শিখি তা সম্পূর্ণ আমাদের নিজেদের চয়েস থাকে, একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করি, যে কারণে ব্যাচেলর আর মাস্টার্স এর অ্যাপ্রোচ দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি রিফাত সাদ খান। আমার এসএসসি এইচএসসি শেষ করেছি রাজশাহী গ্যারেট কলেজ থেকে 2013 আর 2015-তে। থিয়ানজিন ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্কলারশিপ পাই চায়নাতে। ভালো র্যাঙ্কিং ছিল, চলে যাই চায়নাতে। ব্যাচেলর শেষ করলাম, তারপর মাস্টার্স অ্যাপ্লিকেশন করলাম। অর্ণব ভাই আমাকে অনেক হেল্প করেন মাস্টার্স অ্যাপ্লিকেশনের সময়, আমাকে ইন্সপিরেশন দেয়া সবকিছু ভাইয়ের মাধ্যমেই। অ্যাপ্লিকেশন করি, লাকিলি পেয়ে যাই এরাসমাস। আর এই প্রোগ্রামটা আমার অনেক পছন্দ ছিল, মোটামুটি টার্গেট করে অ্যাপ্লিকেশন করা, তো আলহামদুলিল্লাহ পাই এটা। আমি টোটাল যে স্কলারশিপ গুলা পাই, 2016-তে থিয়ানজিন ইউনিভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেশাল স্কলারশিপ পাই। তারপর 2020-এ প্ল্যান বি হিসাবে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করি, আবার থিয়ানজিন ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করি। তো আলহামদুলিল্লাহ দুইটাতে অ্যাকসেপ্টেন্স পাই। তার আগে তো ইরাসমাসের সিউরিটিটা পেয়ে যাই, তো ওইদিকে আর কন্টিনিউ করিনি। ইরাসমাস মুন্ডাস নিয়ে যদি কিছু বলি, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি আমাদেরকে কি দিতে পারে? একটা ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স। সবার কাছেই হয়তো একটা ড্রিমের মতো যে আমরা ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স পেতে পারি। আর ইউরোপিয়ান এডুকেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের হয়তো পুরো দুনিয়াতে, ইউএসএ বলি যেখানেই বলি, যত একাডেমিক কারিকুলাম আছে সবই ওদেরই ডিজাইন করা। তো যে কোনো মাস্টার্স ডিগ্রিতে গেলে আমরা দুইটা কান্ট্রিতে আমাদেরকে যেতেই হবে, দুইটা ইউনিভার্সিটিতে। তারপরে ক্যারিয়ারটা কিক স্টার্ট করতে পারি হাইলি কোয়ালিফাইড স্কলারদের কাছ থেকে, যার পুরো সুপারভিশনটা থাকে ইউরোপিয়ান কমিশন আর ইরাসমাস প্লাসের হাতে। ওয়ার্ল্ড ক্লাস ল্যাব, যারা স্পেশালিস্ট এমএ আছেন তাদের জন্য আমাদের দেশে তো ল্যাবের একটা অপ্রতুলতা আছে। ইউরোপে ল্যাবের কোনো শর্টেজ নাই, বলা যায় মানুষের শর্টেজ আছে হয়তো, কিন্তু ল্যাবের কোনো শর্টেজ নাই। ল্যাব, ইনস্টিটিউটস আর ইউনিভার্সিটি র্যাঙ্কিং সবকিছু মিলে এই মাস্টার্স ডিগ্রিটা একটা টপ ক্লাস মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। এখানে প্রফেসরটা আমার মনে হয়েছে ওনারা অনেক ফ্রেন্ডলি, আর শিখার জন্য মনে হয় না ওনাদের থেকে ভালো মেন্টর আমি পেতে পারতাম লাইফে কখনো। তার সাথে আছে হচ্ছে একটা সুযোগ পাচ্ছেন পুরো ওয়ার্ল্ড থেকে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মাইন্ডের সাথে একসাথে কাজ করা, নতুন নতুন আইডিয়া শেয়ার করা, বা ওরা কিভাবে কোন জিনিসটা অ্যাপ্রোচ করতেছে, কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালচার শিডিউল থেকে এসে। যদি একটা এক্সাম্পল দিই, আমার সাথে 6 জন আইআইটি স্টুডেন্ট, আর ইউএসএ থেকে একজন, আর সাউথ আমেরিকা থেকে আরো 5-6 জন আছে, তো ইউরোপ থেকে বাকি, আর সাউথ এশিয়া থেকে আমরা টোটাল মনে হয় 8 জন। তো আমাদের সবারই লাইফের অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু দিন শেষে গোল সবারই একই। তো এই সব মিলে আমার মনে হয় যে পিএইচডি শুরু করার আগে বা স্কলার স্টাডি কিক স্টার্ট করার জন্য ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি থেকে ভালো অপশন মনে হয় না আর নাই আমার কাছে। আমার যে প্রোফাইলটা ছিল এই অ্যাপ্লিকেশন করার সময়, আমি একটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলাম, মেস্ক প্লাসের ফুল মিনিং ম্যাটেরিয়ালস ফর এনার্জি স্টোরেজ এন্ড কনভার্সন মেইনলি। তো আমার প্রোফাইল ছিল এসএসসি এইচএসসি তে জিপিএ 5 পাই রাজশাহী গ্রেড কলেজ থেকে। তারপর আন্ডার গ্রাজুয়েটে আমার স্কোর ছিল 83%। আর একটা ইন্টার্ন নিয়েছিলাম একটা সামার ভ্যাকেশনে জেজিয়াং হংসিং ট্যাং ম্যাটেরিয়ালস কোম্পানিতে 2019-এ, যখন আমি থার্ড ইয়ারে পড়ি। আমার ফাইনাল থিসিসের জন্য একটা অপরচুনিটি পাই চায়নার ন্যাশনাল ল্যাবরেটরি অফ ইন্ডাস্ট্রিয়াল ক্রিস্টালাইজেশনে, আমার থিসিস সুপারভাইজারের আন্ডারে। ওটার জন্য একটু কাঠখড় পোহাতে হয়েছে, তবে দিন শেষে ওয়ার্থ ইট ছিল। আমার কোনো আইএলটিএস ছিল না, কোনো জিআরই ছিল না, কোনো পাবলিকেশন ছিল না। হোপফুলি আজকে প্রেজেন্টেশন এই জিনিসটা আমি ফোকাস করার ট্রাই করবো যে আইএলটিএস জিআরই পাবলিকেশন ছাড়াও স্কলারশিপ দিয়ে পাওয়া যায়। তখন আমার গ্রাজুয়েশন শেষ হয়নি, ইভেন আমি ফাইনাল থিসিস নিয়ে যে কিছু শো অফ করবো সেটাও ছিল না, কারণ আমি থিসিস শেষও করিনি, তখন জাস্ট কেবল শুরু করছি থিসিসটা। পরবর্তীতে আমি যদি আমার কনসোর্টিয়াম নিয়ে কিছু বলি, মেস প্লাস কনসোর্টিয়াম, এটা মেইনলি এনার্জি স্টোরেজ আর ম্যাটেরিয়াল রিসার্চ ডেভেলপমেন্টে ফোকাস করে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি,
আমাদের দেশ থেকে মেস ক্লাস এখনো কেউ নাই 17টা ব্যাচের মধ্যে। আমি একাই পড়ে গেছি, আমার সামনে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। তো মনে হয়েছে ফিউচারে যদি কেউ আসে এই প্রোগ্রামটা ওয়ার্থ ইট, খুবই ভালো একটা প্রোগ্রাম, যে কারণে মনে হলো যে আমার কনসোর্টিয়াম নিয়ে আমার কিছু বলা উচিত। তো 7টা ইউনিভার্সিটির কনসোর্টিয়াম আছে এখানে। আর ইউনিভার্সিটি গুলো হচ্ছে ডাব্লিউটি পোল্যান্ডে, ফ্রান্সে হচ্ছে ইউনিভার্সিটি অফ তুলুজ, দেন মেইনলি যে ইউনিভার্সিটি আমাদের গ্রেডিং করে সেটা হচ্ছে ইউনিভার্সিটি দে পিকার্ডি জুলস ভার্ন, এটা আইএমএস এর একটা ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটি, ফার্স্ট দুইটা ইউনিভার্সিটিতে আমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার আমাদের সবাইকে থাকতে হবে। ইউপিজেভি যেটা ইউনিভার্সিটি দে পিকার্ডি জুলস ভার্ন এইটা, আর ইউপিবি বিলবাও, আর ইউনিভার্সিটি অফ লুবিয়ানা স্লোভেনিয়া, এইটাতে হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারে ডিপেন্ডিং অন চয়েস আমরা যেতে পারবো। আর ফাইনাল সেমিস্টার এই সবগুলো ইউনিভার্সিটির মধ্যে আরো দুটো জিনিস অ্যাড হবে, যাদের প্ল্যান আছে ইউএসএ যাওয়া বা অস্ট্রেলিয়াতে যাওয়া। আমাদের কনসোর্টিয়ামে ড্রেক্সেল ইউনিভার্সিটি আছে আর ডিকেন ইউনিভার্সিটি আছে। যদি ওরা ইউরোপিয়ানদের প্রিফার করে, যেহেতু ওদের মোবিলিটি পারপাস সার্ভ হয় না, তবে আউটস্ট্যান্ডিং প্রোফাইল বা সবকিছু মিলে ফোর্থ সেমিস্টার ইউএসএ অস্ট্রেলিয়াতে যাওয়ারও একটা অপরচুনিটি থাকে। ইউরোপের যতগুলো বড় ব্যাটারি রিসার্চ সেন্টার আছে, যত বড় বড় ল্যাব গুলো আছে, সবগুলোই কনসোর্টিয়ামের আন্ডারই আছে। ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ সেন্টার সিএনআরএস, স্পেনের ন্যাশনাল এনার্জি রিসার্চ সেন্টার, এই সবগুলো হচ্ছে এই কনসোর্টিয়ামের সাথে কোলাবোরেশন করে কাজ করে। আরেকটা ইনফরমেশন হচ্ছে ইউরোপ ব্যাটারি রিসার্চ নিয়ে হয়তো খুবই হট, ফিউচারে প্রায় $960 বিলিয়ন মতো ওরা ইনভেস্ট করতেছে। আর ফিউচার তো ব্যাটারি রিলেটেড, ইলেকট্রিক ভেহিকেল যা আসতেছে সবই ব্যাটারি নিয়ে। আমার একটা কোশ্চেন আছে, তোমার এই যে এমইএসসি প্রোগ্রাম, অর্থাৎ এটা হচ্ছে এনার্জি স্টোরেজ কনভার্সন, এখানে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে সেই সম্পর্কে যদি একটু আমাদের বলতা সহজ করে। প্রোগ্রামে যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে নর্মালি ওরা বলে দেয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, পলিমার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স। কেমিস্ট্রি রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসলেই হলো। ম্যাটেরিয়াল নিয়ে ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রোগ্রামটা পুরোটাই কাজ করে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে। এনার্জি স্টোরেজের জন্য জাস্ট ওরা ম্যাটেরিয়াল ডেভেলপ করতেছে। কেউ যদি আমরা কেমিস্ট্রি করি তাহলে আমরা যদি একটু ম্যাটেরিয়ালে ফোকাস করি, স্পেশালি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে আমরা ইউনিভার্সিটিতে, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করেছি, বা তারা যদি আমাদের ফাইনাল ইয়ার গুলো ম্যাটেরিয়াল একটু ফোকাস করি, তাহলে হয়তো এই প্রোগ্রামটাতে আসা অনেক ইজি হবে। এলন মাস্ককে যারা ফলো করেন তারা জানতে পারেন ওই কয়েকদিন ধরে সলিড স্টেট ব্যাটারি নিয়ে খুব বলতেছে। তো এই প্রোগ্রামের পুরো ফোকাসই হচ্ছে এনার্জি স্টোরেজ ম্যাটেরিয়াল ডেভেলপ। তার মানে হচ্ছে যে তোমরা ভবিষ্যতে আয়রন ম্যানের যেই হাই এফিশিয়েন্ট ব্যাটারি দরকার সেটা তোমরা সলিউশন করে দিতে পারবে। চেষ্টা করতেছি ভাইয়া, যদি পারি তাহলে ভালো কিছু হতে পারে ফিউচারে। এখন চলে আসে মেইন টপিকে, অ্যাপ্লিকেশন কেমনে করতে হবে। আমি যেগুলো করেছি আমি সেগুলো থেকে বলার চেষ্টা করব, এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম হবে। তো অ্যাপ্লিকেশন জন্য ফার্স্টে আমাদের চলে যেতে হবে ইন্টারনেটে, খুঁজে বের করতে হবে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি ক্যাটালগটা। এটা হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। আমরা যে সাবজেক্টে ব্যাচেলর করেছি বা আমাদের যে ফোকাস আছে ফিউচারে পড়ার জন্য একটা ফিল্ড নিয়ে, সেই রিলেটেড প্রোগ্রাম গুলো খুঁজে বের করতে হবে। একটা ডিফারেন্স হচ্ছে ইরাসমাস মুন্ডাসের সাথে আদার মাস্টার্স এর, যে ওখানে সাবজেক্ট রিলেটেড থাকে। ইরাসমাসের প্রোগ্রাম গুলো ওই রকমই অনেকটা, কিন্তু এদের প্রোগ্রাম গুলো হচ্ছে একটা স্পেসিফিক ফিল্ডে ফোকাস করে, যে কারণে হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে অনেক অ্যাপ্লিকেন্ট আসে বা অ্যাপ্লাই করা যায়। তো এই জায়গায় হয়তো অনেকে ট্রিকটা মিস করে। একজন আমাকে বলতেছিল যে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছে, মেইনলি হচ্ছে ও ভাবছে যে এনার্জি স্টোরেজেই তো ও এনার্জি নিয়ে কাজ করতেছিল, তো অ্যাপ্লিকেশন করে বসছে আমাদের প্রোগ্রামে, তো ওকে রিজেক্ট করে দিছে। এইখানে যেটা ছিল যে ও একটা জিনিস মিস করে গেছে, যে আমাদের প্রোগ্রাম কমপ্লিটলি ম্যাটেরিয়াল নিয়ে ফোকাস করে, তো এনার্জি স্টোরেজের আগে ম্যাটেরিয়াল পার্টটা আসে, যে কারণে হচ্ছে প্রোগ্রাম সার্চ করাটা খুবই ক্রুশাল। ভুলভাল প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করলে আসলে অনেক ভালো প্রোফাইল হলেও কোনো লাভ নেই। তারপরে হচ্ছে ওই অনুযায়ী প্রোগ্রামের একটা লিস্ট করতে হবে। এই যে কেয়ারফুলি লিস্ট করার কথাটা যে বললাম, সেটা হচ্ছে প্রোগ্রাম কি চাচ্ছে, প্রোগ্রামের কি কি ফিউচার গোল আছে, এই সাথে আমার কতটুকু মিলতেছে, এই অনুযায়ী প্রোগ্রামটা লিস্ট করতে হবে। দেন প্রতি প্রোগ্রামের আলাদা আলাদা ডকুমেন্ট কালেকশন প্রসিজার আছে। আমার প্রোগ্রামে হচ্ছে রিকমেন্ডেশন লেটার নিজে আপলোড করলেই হয়ে যায়। অনেক প্রোগ্রাম আছে যারা বলে দেয় যে প্রফেসরকে রিকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে নিজে ওয়েবসাইটে যে, তো ওই অনুযায়ী ডকুমেন্ট গুলা কালেকশন বা ডকুমেন্ট গুলা কিভাবে আপলোড করতে হবে এইটার একটা রোডম্যাপ ক্রিয়েট করতে হবে। দেন আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কি কি ফ্যাক্টর থাকে অ্যাপ্লিকেশন করার সময়। ফার্স্টে আমাদের প্রোগ্রামটা বুঝতে হবে, আমাদের প্রোগ্রাম আসলে কি চাচ্ছে। যেমন আমাদের দুইটা প্রোগ্রাম ছিল, যদি এক্সাম্পল দিয়ে বলি, আমার অপশন ছিল দুইটা, একটা কেমিক্যাল ন্যানো ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করা, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস ফর এনার্জি স্টোরেজ এ কনভার্সন অ্যাপ্লাই করা। আমার জন্য পার্সোনালি এই দুইটা প্রোগ্রামই ছিল আমার রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী। তো এই দুইটা প্রোগ্রাম ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে। আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরো কিছু প্রোগ্রাম ছিল যারা বায়োগ্যাস নিয়ে কাজ করে, বায়োমাস নিয়ে কাজ করে, সবকিছু খেয়াল করিনি, হয়তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস নিয়ে কাজ করে। আমি কোন কোন প্রোগ্রামে ফোকাস করেছি আমার আন্ডারগ্রেড লাইফে, বা আমার আন্ডারগ্রেড স্কোর কোন কোন প্রোগ্রাম
প্রোগ্রামগুলো টেকনোলজিক্যাল সাইটগুলোতে ভালো, এই অনুযায়ী বেস্ট ম্যাচিং প্রোগ্রামগুলো খুঁজে বের করা, এটা প্রবাবলি মোস্ট ক্রুশাল একটা পার্ট অ্যাপ্লিকেশনের আগে। তারপরে আসে হচ্ছে আমার রিকমেন্ডেশন লেটার। একটা ভালো রিকমেন্ডেশন লেটার সবকিছুকে ছাপায় দিতে পারে। এই জিনিসটা আমি জানি না, হয়তো অনেকে আন্ডারমাইন করে। আমার এমনও মনে হয়েছে যে একটা স্টুডেন্টের যদি ভালো রিকমেন্ডেশন লেটার থাকে, একটা প্রফেসর পার্সোনালি রিকমেন্ড করে ওকে, হয়তো কনসোর্টিয়াম কিছু না দেখে নিয়ে নিবে। এটা আমার কাছে ফিল হয়েছে অনেক জায়গায়। তো মোটিভেশন লেটার, এটা কমপ্লিটলি হচ্ছে আমাদের রিফ্লেক্ট করে আমরা ফিউচারে কি করতে যাচ্ছি, কতটুকু ফোকাস, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা ভাগ আছে ইরাসমাস মুন্ডাসের যে মোটিভেশন লেটারে মার্ক কিন্তু সিজিপিএ সমান। এই জিনিসটা কেউ জানে কিনা আমি জানি না। তো কারো যদি লো সিজিপিএ থাকে তাহলে মোটিভেশন লেটার দিয়ে কিন্তু কভার দিয়ে দেওয়া পসিবল। আর এসে যদি থাকে তাহলে এসে লিখতে হবে। এটা নিয়ে খুব বেশি ডিটেলস বলবো না এসে কিভাবে লিখতে হবে, তবে এইটুকু বলে দিব যে এসেটা কমপ্লিটলি প্রোগ্রাম ফোকাসড হইতে হবে। আমার প্রোগ্রাম যেহেতু বলতেছিলাম ম্যাটেরিয়ালস রিলেটেড, এখন আমাদের প্রোগ্রামে বলে দেওয়া হয় যে এনার্জি স্টোরেজ রিলেটেড কোনো একটা এসে লিখতে। এখন কেউ যদি এনার্জি স্টোরেজের ইকোনমিক বিষয়বস্তু নিয়ে এসে লিখে তাহলে ওর এসে থেকে কেউ যদি একটা ম্যাটেরিয়াল ফোকাস করে আমাদের প্রোগ্রামের জন্য এসে লিখে, ওটা বেটার হবে। তো এই এসেটা খুবই ক্রুশাল। আমরা হচ্ছে কিভাবে সিলেক্ট করতেছি, এই এসে পুরোপুরি রিফ্লেক্ট করে দেয় যে আমাদের প্রিভিয়াস স্টাডিজ বা কতটা সিরিয়াস এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। তো এই যে তুমি যে বললা যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেস্ট ম্যাচড প্রোগ্রাম, অর্থাৎ কিভাবে বুঝবে এই প্রোগ্রাম আমার সাথে ম্যাচ করতেছে, কি কি বিষয়ে ফোকাস করা উচিত এই ক্ষেত্রে? এটা যদি আমি বলি, এই পয়েন্টটা শুধুমাত্র আমাদের আন্ডারস্ট্যান্ড করতে পারবে আমাদের ব্যাচেলর থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা আছে ওদের জন্য, কারণ ওদের অলরেডি ইন্টার্ন টপিক দিয়ে দিবে, ইন্টার্ন করে ফেলবে, অনেকে অনেকে থিসিস টপিক দিয়ে দিবে। তো আমরা যখন ওয়েবসাইটে যাব তখন হচ্ছে আমাদের একটু কষ্ট করে আমাদের সাবজেক্ট রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে, যেমন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রায় 20টা থেকে 22টা প্রোগ্রাম ছিল, বা হয়তো আরো কম 10টা 15টা যাই থাকুক, তো একটু কষ্ট করে সবগুলো প্রোগ্রামের ওয়েবসাইট ঘাটতে হবে। সবার ওয়েবসাইটে লেখা থাকে ওরা আসলে কি নিয়ে কাজ করে, স্পেসিফিক করেই লেখা থাকে যে আমরা এটাতে ফোকাস করি, এটাতে করি না। একটু কষ্ট করে ওটা পড়তে হবে। যদি আমরা মানে রিকোয়ারমেন্টে যে শুধু এটা দেখি যে প্রিভিয়াস স্টাডিজ এই ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিং এভাবে দিয়ে অ্যাপ্লিকেশন করে বসি, তাহলে একটু ঝামেলা হয়ে যায়। তো এই জন্য ওদের পুরো ডিটেলসটা আমাদের পড়তে হবে। ভিতরে ওয়েবসাইটে সবই কিন্তু দেয়া থাকে যে একটা টিম আছে, তাদের প্রফেসর কারা কারা আছেন, উনাদের দু একটা প্রোফাইলে গেলেই দেখা যায় উনা কোন কোন ফিল্ড নিয়ে কাজ করতেছে। তো স্টাডি করলে প্রতি প্রোগ্রামে রাফলি যদি আমরা 1 আওয়ার করে টাইম দিই একটা প্রোগ্রামের জন্য, তাহলে খুবই ইজি এটা বোঝা যে এই প্রোগ্রামের ফোকাসটা আসলে কোন দিকে। তো এই ফোকাসটা বের করে দেন আমাদের প্রোগ্রাম ম্যাচিংটা শুরু করা ভালো। তো আরেকটা পয়েন্ট আমি বলতে চাই যে ফাইন্ডিং দ্য বেস্ট প্রোগ্রাম অ্যাকর্ডিং টু প্রিভিয়াস স্টাডিজ এন্ড এক্সপিরিয়েন্স, এইটা একটা অ্যাড করেছি আমি। তো আমাদের অনেকেই এরকম একটা মাইন্ড থাকে যে আমরা অনেক কিছু ঠিক করতে পারি না ব্যাচেলর ফার্স্ট ইয়ারের দিকে, যে আমরা কোন দিকে যাব না যাব। তো দেখা যায় আমরা পড়াশোনা শুরু করি, দেখা যাচ্ছে 10টা কোর্স আছে, 2টা কোর্সে মার্ক খারাপ আসতেছে, 2টা কোর্সে ভালো গ্রেড আসতেছে। তো আমরা যখন তখনও শিওর না যে আমরা কি করব, এটা একটা ট্রিক কিনা বলতে পারবো না, তবে এটা অনেক হেল্প করে যে আমার যে যে কোর্সগুলোতে ভালো গ্রেড আছে এই অনুযায়ী আমি থিসিস টপিকটা সিলেক্ট করি ফিউচারে। তাহলে আমার জন্য এটা খুবই ইজি হয় যে একটা স্কলারশিপে, ইরাসমাস মুন্ডাস হোক যে কোনো স্কলারশিপে, এটা শো করা ইজি হয় যে হ্যাঁ আমার পুরো গোল ছিল আমি হচ্ছে এই ফিল্ডে কাজ করব, যে কারণে আমি এখানে সব ফোকাস করেছি, আমার ইন্টার্ন আমি এখানে নিয়েছি, আমার থিসিস আমি এখানে করেছি, আমার ভালো গ্রেড আছে এখানে, আমি হয়তো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি, আমার জন্য প্রসেস ইঞ্জিনিয়ারিং এ কত মার্ক আছে এটা কেউ কেয়ার করতে যাবে না, কারণ আমার জন্য দরকার নেই ওটা। এই জিনিসটা সবাই আমরা মিস করে বসি হয়তো মাঝে মধ্যে। এইটা অনুযায়ী যদি আমরা প্রোগ্রাম ম্যাচিং করি তাহলে আমাদের জন্য স্কলারশিপটা পাওয়া অনেক ইজি হয়। সিজিপিএ ম্যাটার করে কিনা, এটা খুবই একটা কমন কোয়েশ্চেন। আমাদের স্টুডেন্টরা এটা নিয়ে কান্নাকাটি করে ডিপ্রেসড হয়ে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। তো সিজিপিএ হ্যাঁ অবশ্যই ম্যাটার করে। একটা ব্যাচেলর স্টুডেন্টের সিজিপিএ ছাড়া শো অফ করার কি থাকে, কিছুই থাকে না বলা যায়। সিজিপিএ যদি কম থাকে অনেক কিছুই হতে পারে, 4 বছর অনেক একটা লং টাইম, জানি না কেউ খেয়াল করেছে কিনা, কানাডাতে বা অস্ট্রেলিয়াতে খুবই স্ট্রিক্টলি ওরা বলে দেয় যে ওরা থার্ড আর ফোর্থ ইয়ারের সিজিপিএ কাউন্ট করে। কারণ ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারে আমাদের যে মার্কগুলো থাকে এটা বেসিক্যালি ফাউন্ডেশন কোর্স, 4টা 5টা মেজরে সবাই পড়তেছে। তো সিজিপিএ বেসিক্যালি রিফ্লেক্ট করে একটা স্টুডেন্ট কতটুকু সিরিয়াস ছিল। তো থার্ড ফোর্থ ইয়ারে যে কিন্তু আমরা দিনে দিনে আরো স্পেসিফিক হয়ে যাই আমাদের যে টেকনোলজিটা পড়তে চাই বা যে ফিল্ডে স্টাডি করতে চাই। তো থার্ড ফোর্থ ইয়ারের সিজিপিএ এটা বেশি ম্যাটার করে। একটা স্টুডেন্টের মার্ক যদি থাকে 90% ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এসে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে ওটা ডিক্লাইন করে, এটা কিন্তু খুব ভালো সাইন না। আবার যদি কারো ফার্স্ট ইয়ারে গ্রেডিং খারাপ থাকে, ওভারঅল গ্রেডিং খারাপ, বাট থার্ড ফোর্থ ইয়ারে মার্ক খুবই ভালো, ওর জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। তবে ওভারঅল একটা ভালো সিজিপিএ থাকা অবশ্যই ভালো। যদি কারো না থাকে ডিসহার্টেড হওয়ার কিছু নাই, 6 মাস 1 বছর একটা টাইম নেওয়া যায় যে সিজিপিএ যে
যে কম আছে, আমি সিরিয়াস ছিলাম না, তো আমি তো চাচ্ছি পরবর্তীতে ভালো কিছু করতে, তো ওদেরকে আমার কিছু দিয়ে তো শো অফ করতে হবে। ওই জন্য আমরা একটা এক্সট্রা ইন্টার্ন নিতে পারি, আমরা কিছু ভলান্টারি ওয়ার্ক করতে পারি, আমরা কিছু রিসার্চ গ্রুপের সাথে কাজ করতে পারি, যে জিনিসগুলো সিজিপি এর কম্পেনসেশন দিয়ে দেয়। তো এর সাথে আসে হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আমি আগেও বলতেছিলাম এটা নিয়ে, একজন রেপুটেড প্রফেসর যদি একটা রিকমেন্ডেশন লেটার ভালো দিয়ে দেন, একটা স্কলারশিপের চান্স 20-30% আছে। আমি জানি না আমি পারমিশন ছাড়া কারো রেফারেন্স ইউজ করা ইজি হবেন কিনা। এক্স ক্যাডেট সূত্রে আমাদের ক্যাডেট কলেজে বড় ভাই সৈয়দ বাহাউদ্দিন আহমেদ ভাই, উনি এখন আছেন হচ্ছে ফ্রেঞ্চ এনার্জি কমিশনে। তো ওই জায়গাতে জয়েন করা হয়তো নাসা থেকেও টাফ, এটা আমার প্রফেসরেরও বলা। উনার লাইফ স্টোরি আমি পড়ছিলাম একদিন, তখন আমি আন্ডারগ্রেড 3rd ইয়ারে পড়ি। উনি বুয়েট থেকে ট্রিপলিতে পড়েন, ট্রিপলিতে পড়ার পরে উনি হচ্ছে, উনার একটা ড্রিম ছিল অক্সফোর্ড ক্যামব্রিজে পিএইচডি করবেন ডিরেক্ট। তো অনেকেই বলতো যে এটা সম্ভব না সম্ভব না, তো উনার প্রোফাইল এত পছন্দ ছিল আর উনার রিকমেন্ডেশন লেটারের কোয়ালিটি এত ভালো ছিল, উনি ক্যামব্রিজে পিএইচডি করেছেন, উনার জিআরই লাগে নাই, উনার আইএলটিএস লাগে নাই, উনার টোয়েফল লাগে নাই, কিছু লাগে না। তো ক্যামব্রিজ অক্সফোর্ডে যদি যাওয়া যায় আইএলটিএস জিআরই ছাড়া, এটা খুবই পসিবল। উনার সিজিপিএও যে খুব 4 ছিল এরকম না, এভারেজ একটা সিজিপিএ ছিল। মেইনলি ওভারঅল প্রোফাইল, কাজের প্রতি কতটুকু ফোকাস, এটা খুবই ম্যাটার করে, শুধু সিজিপিএ না। আইএলটিএস স্কোর যেটা হচ্ছে খুবই কনসার্ন আমাদের বাংলাদেশি সবার বিষয়, তো এই ডিসকাশনে একটা মেইন টপিক। আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করি, আইএলটিএস এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এখানে জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা টেস্ট করা হয়, নট দ্যাট আমরা কতটা জানি কতটা বুঝি। তো একটা প্রোগ্রাম শুধু ইংলিশ দিয়ে কি করবে? একটা মানুষ খুব ভালো ইংলিশ বলতে পারে, তাহলে তো বলতো যে আমরা ইঞ্জিনিয়ারিং না নিয়ে ইংলিশ লিটারেচার স্টুডেন্ট নিয়ে আসি, তাহলেই তো হয়তো ভালো হয়। ইভেন সব প্রোগ্রাম আইএলটিএস নিয়ে কেয়ারও করে না, হয়তো খেয়াল করে দেখবেন 6.5 সামথিং, খুবই লো, যে আমরা জাস্ট ইংলিশটা বলতে পারি, এইটা জাস্ট ওরা মেক শিওর করতে চায়। যদি কোনো প্রোগ্রাম আইএলটিএস না চায়, যদি আমরা অ্যাপ্লিকেন্ট যারা আছি তারা যদি আমরা প্রুফ করতে পারি যে আমরা আইএলটিএস ছাড়াও কেপাবল ইংলিশে পড়াশোনা করার জন্য বা ইংলিশে বোঝার জন্য, এনভায়রনমেন্টটাতে থাকার জন্য, তাহলে এটা ফাইন। তো আমাদের দেশে কেন হচ্ছে সবাইকে আইএলটিএস ম্যান্ডেটরি করে দেয় বা আইএলটিএস কেন রিকমেন্ডেড, এটার একটা ইনসাইড রিজন হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা প্রায় 10-12 বছর আগে বা আরো আগে, হয়তো আমি শিওর না, তো ওরা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টাল স্টুডেন্টদের জন্য আইএলটিএস টা অমিট করে দিয়েছিল, যখন ওরা জানতে পারছিল যে আমরা আন্ডারগ্রেডটা আমাদের পুরোপুরি ইংলিশে পড়ি। হয়েছে কি যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে তো ইংলিশ ভার্সন থাকলেও আমাদের টিচার যারা আছেন ওনারা কমিউনিকেশন বাংলাতেই করেন ম্যাক্সিমাম। তো এতে করে হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অনেকেই গিয়েছেন, যাওয়ার পরে ইংলিশে একটু প্রবলেম ফেস করেছেন, যে কারণে এখনের যে মাস্টার স্টাডি গুলো বা পিএইচডি স্টাডি গুলো আছে সাবকন্টিনেন্ট থেকে ওরা ঢালাওভাবে বলে দেয় যে আইএলটিএস টা করতে হবে। এইটা কম্পেনসেট করার জন্য আদার প্রোফাইল গুলো যদি থাকে, এখন একজন যদি একটা ভালো রিসার্চ পেপার থাকে, একটা ভালো রিসার্চ টিমের সাথে কাজ করে, রিসার্চ টিমে সবাই কিন্তু ইংলিশেই কাজ করে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট সবকিছু ইংলিশ, আইএলটিএস ছাড়া যদি রিফ্লেক্ট করে যে হি ইজ ফাইন উইথ দ্য স্টাডি আদার দেন হিজ আইএলটিএস, তাহলে ফাইন, আইএলটিএস ছাড়াও পসিবল। আমি আরেকটা ইনফো দিই, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ওর আইএলটিএস এর স্কোর একটু লো আসার কারণে ও হচ্ছে আমাদের কলেজের, মানে আমরা হাই স্কুলে যে পড়তাম ওইটার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করে। এই যে এবার ইরাসমাসে ও পড়তেছে আর একটা প্রোগ্রামে, ও ফিনল্যান্ডে আছে, ও আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরে আইএলটিএস বাদ দিয়ে দিছে। তো আইএলটিএস টা খুব একটা ম্যাটার করে না, তবে থাকলে ভালো। আর একটা পয়েন্ট আছে, যদি দুইটা অ্যাপ্লিকেন্টের স্কোর সমান থাকে, 50 তে গ্রেডিং হচ্ছে 40-40, এখন এটা খুবই স্বাভাবিক যে আইএলটিএস স্কোর আছে যার, সে একটু কষ্ট করে একটা এক্সাম বেশি দিছে, তো ওর একটু এজ পাওয়াটা স্বাভাবিক। তো আইএলটিএস ছাড়াও পাওয়া পসিবল। আইএলটিএস যদি না ম্যাটার করে, সিজিপিএও যদি এতটা না ম্যাটার করে, তাহলে ম্যাটারটা করে কি আসলে? ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্টে হচ্ছে আসি ওভারঅল প্রোফাইল। প্রতিটা, আগে যেমন বলছিলাম যে প্রতিটা প্রোগ্রামের কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, কোন স্কিলের স্টুডেন্ট আছে, তার সাথে একটা অ্যাপ্লিকেন্টের প্রোফাইল কতটা ম্যাচ করে। আমার কেসে যদি বলি, আমার আন্ডারগ্রেড থিসিস কমপ্লিটলি ম্যাটেরিয়াল ফোকাস ছিল, আমার ইন্টার্নশিপ ওটাও ম্যাটেরিয়াল ফোকাস ছিল। তো আমার প্রোগ্রামের যে আস্কিং জিনিসটা ছিল যে একটা স্টুডেন্টের ম্যাটেরিয়াল নিয়ে এনাফ নলেজ থাকতে হবে, ওটা মেবি আমি ফুলফিল করে ফেলছিলাম। আর ম্যাটেরিয়াল রিলেটেড যত কোর্স গুলো আছে এইগুলাতে আমার গ্রেডিং যথেষ্ট ভালো ছিল, যে কারণে হয়তো আমার প্রোফাইলটা ম্যাচ করে। আর এই ওভারঅল প্রোফাইলটা, যে প্রোগ্রামটা আমরা টার্গেট করছি, এই প্রোগ্রামের সাথে ম্যাচিং করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইরাসমাসে কিন্তু ওয়েবসাইট গুলোতে দেওয়া থাকে যে কেউ যদি একটু পড়ি, তাহলে হয়তো আমরা দেখবো যে একাডেমিক স্কোরটাতে দেওয়া থাকে একাডেমিক রিলেভেন্স। তো এটা যদি আমরা একটু পড়ি, তো একাডেমিকটা আসলে
অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটা প্রোগ্রামের সাথে কতটা রিলেভেন্ট এটার উপরে কিন্তু গ্রেডিংটা করা হয়। এখন আমার প্রোগ্রামে একজন মেকানিক্যাল স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, ট্রিপল স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, তার সিজিপিএ 4 ডাজন্ট ম্যাটার, কারণ ওর কোনো কোর্সে আমাদের সাথে রিলেভেন্ট না। তো এই রিলেভেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। মাস্টার্সে আমাদের নিয়ে আসতেছে রিসার্চ করার জন্য। তো মাস্টার্সে যারা আসবো, ফিউচারে আসতে চাচ্ছি, সবাই আমরা স্কলার লিস্ট চাইতে আসতে যাচ্ছি। তো আগে যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই এজ পায়, ওকে নতুন করে শেখানো কিছু নাই। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একটা স্টুডেন্টের সাধারণত ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না। যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটা অ্যাপ্লিকেন্টের প্রফেশনাল এক্সপিরিয়েন্স যে আছে এই জিনিসটা পুরোপুরি রিফ্লেক্ট করে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এটা খুবই ভালো। তো সিজিপিএ নিয়ে আগেই ডিসকাস করে ফেলছি, খুবই ডিটেলস বলে ফেলছি যে একটা অ্যাপ্লিকেন্ট কতটা সিনসিয়ার ছিল আগের স্টাডিতে। টেকনিক্যাল কোর্সে গ্রেড যেটা থাকে সেটা ফাউন্ডেশন কোর্সে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর থিসিস টপিক সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট আন্ডারগ্রেডে। আমরা হয়তো অনেকেই ফোকাস করি না, তো অনেকেই আমরা ট্রাই করি যে আচ্ছা ঠিক আছে আন্ডারগ্রেডটা কোনো মতো পার করে দিই, পরে হচ্ছে দেখা যাবে, একটা ভালো জিআরই দিব, একটা ভালো আইএলটিএস দিব। তো একটা জিআরই স্কোর বা একটা ভালো আইএলটিএস স্কোর কমপ্লিটলি অমিট করে দিতে পারে একটা ভালো থিসিসের কাজ। যারা থার্ড ইয়ারে আমরা পড়ছি বা সেকেন্ড ইয়ারে পড়ছি, মাস্টার্স করবো বা হায়ার স্টাডিজে যাব, তাদের জন্য এই পয়েন্টটা একটু মনোযোগ দিলে ভালো হবে। আমরা একটা ভালো থিসিস টপিক যদি সিলেক্ট করি, যে আমাদের থিসিস টপিকটা কতটুকু সফিস্টিকেটেড বা আমাদের ফিউচারে কতটুকু ডিমান্ড আছে, একটু কষ্ট করি থিসিস নিয়ে 6 মাস 7টা মাস টাইম দেই থিসিসের পেছনে, এটা কমপ্লিটলি সিজিপিএ কে অমিট করে দিতে পারে। একটা ভালো থিসিস টপিক নিয়ে কাজ করলে বা ভালো থিসিসে কাজ করলে রিকমেন্ডেশন লেটারটা এমনি আসবে। তো আমাদের দুইটা জিনিস কভার হয়ে যাচ্ছে, ভালো রিসার্চ এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে যদি কারো পাবলিকেশন হয়ে যায়। মূলত মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদের কাজই তো পাবলিকেশন করা, রিসার্চ করা, থিসিস করা। তো একটা ভালো থিসিসের কাজ থাকলে, এই টপিকের সফিস্টিকেশন থাকলে, এটা সবকিছুকে অমিট করে দিতে পারে। তো এই পয়েন্টটা খুবই খুবই ক্রুশাল। শিওর করি যে আমরা ব্যাচেলর থিসিস টপিক থেকে মাস্টার্সে খুব বেশি ফিল্ড চেঞ্জ না করি। হ্যাঁ, এখন কারো যদি হয় যে সিলেক্ট করে ফেলছি আগে জানতাম না, মাস্টার্সে যে অন্য একটা করতে, ঠিক আছে সেও করতে পারে, হয়তো তার জন্য কষ্ট করে আরো দুই একটা কাজ করতে হবে, তার জিআরই স্কোর ভালো হইতে হবে, আইএলটিএস স্কোর ভালো হইতে হবে। বাট একটা টপিকে যদি আমরা ফিক্স থাকি তাহলে আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। তো যে কারণে স্পেশালি যারা সেকেন্ড থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদের জন্য বলবো থিসিস টপিকটা সিলেক্ট করার আগে একটু কেয়ারফুলি সিলেক্ট করতে, যে ইউনিভার্সিটি জাস্ট দিয়ে দিছে একটা পেয়ে গেছি এইভাবে না করতে কাজটা। তো নিজের কোনটাতে ইন্টারেস্ট আছে বা কোন বিষয়ে আমার পড়াশোনা করতে ভালো লাগে বা ফিউচারে আমি কোন বিষয় নিয়ে পড়লে বোর্ড হব না, এই অনুযায়ী থিসিস টপিকটা সিলেক্ট করলে খুবই ভালো হবে ফিউচারে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য। আর রিকমেন্ডেশন লেটার নিয়ে বারবারই বলছিলাম যে একটা ভালো রিকমেন্ডেশন লেটার স্কলারশিপ ফান্ডিং এর জন্য এনাফ হইতে পারে। একটা ভালো রিকমেন্ডেশন লেটার একজন ভালো প্রফেসর থেকে শুধুমাত্র ওইটাই একটা ফান্ডিং দেওয়ার জন্য এনাফ। তো আমার যে ইউএস এর একটা ফ্রেন্ড আছে, ও খুবই ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তো, ইউসি স্যান ডিয়েগোতে, ওটা ওয়ার্ল্ড র্যাঙ্ক প্রায় 48-এর মতো। ওর প্রফেসর ছিল হচ্ছে আমাদের ব্যাটারি রিসার্চ ফিল্ডের প্রবাবলি ওয়ার্ল্ডের এখন সব থেকে হট রিসার্চার বলা যায়। উনি হচ্ছে ওকে একটা রিকমেন্ডেশন লেটার দেয়। তো রিকমেন্ডেশন লেটারটা এত ইম্পর্টেন্ট যে আমাদের ইন্টিগ্রেশন উইকে আমাদের প্রফেসর ফার্স্ট দিনে বলতেছিল যে হ্যাঁ তোমাকে নিয়ে প্রফেসর রিকমেন্ড করছে, আমরা তো ওই প্রফেসরকে বলতেছিলাম যে হ্যাঁ তুমিও তো আমাদের প্রোগ্রামে পড়াইতে পারো, এরকম এরকম। তো ইন্টারন্যাশনাল প্রফেসর যারা আছেন তারা খুবই কোলাবোরেটিভ, সবাই সবার সাথে কানেক্টেড। তো একজন রেপুটেড প্রফেসর যার গুগল স্কলার প্রোফাইল বা সাইটেশন অনেক বেশি, ওনারা এমনিতেই কানেক্টেড থাকে। আমার ফিল্ডের যারা ভালো প্রফেসর আছেন, বড় বড় প্রফেসর আছেন, আমি মোটামুটি সবার নামই জানি, লিঙ্কডইনে কানেকশন আছে। ফিউচারে যদি আমি তাদের কারো আন্ডারে কাজ করার সুযোগ পাই বা আমার কোনো ফ্রেন্ড সুযোগ পায়, তারা যদি ইউনিভার্সিটিতে জয়েন করে, ফিউচারে তারা ফান্ডিং দেয়, তো এদের মধ্যে থেকে কারো যদি রিকমেন্ডেশন আসে তাহলে তো ওর আর কিছু দেখার দরকার নেই। তো এই জন্য রিকমেন্ডেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন আমরা একটু মাথায় রাখি অ্যাপ্লিকেশনের সময়। ভালো রিকমেন্ডেশন লেটার বলতে কি বোঝাও, একটু ভেঙে বলতে আমাদেরকে। রিকমেন্ডেশন লেটার আসলে অনেক জায়গায় আমাদের প্রফেসররা বলেন যে ড্রাফটটা যেন আমরা করে দিই, আবার অনেক সময় প্রফেসর ওনারা নিজেরাই দিয়ে দেন। প্রফেসররা ভদ্রতার খাতিরে বলেন আচ্ছা ঠিক আছে রিকমেন্ডেশন লেটার দিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে আমাদের প্রফেসর ওনারা কতটুকু সিরিয়াসলি দিচ্ছেন রিকমেন্ডেশন লেটারটা বা ভিতরে কি কি ইনক্লুড করছেন। আমি শিওরলি প্রফেসরদের মেইল দেন ওনারা ভেরিফাই করতে যে রিকমেন্ডেশন লেটার আসলেই ওনারা দিয়েছেন কিনা। আবার কিছু প্রোগ্রাম তো বলেই দেয় প্রফেসরকে আপলোড করতে রিকমেন্ডেশন লেটার। কনসোর্টিয়াম যদি যোগাযোগ করে বা কোনো মাস্টার্স এর প্রোগ্রাম ইভেন ইউএসএ তে ফান্ডিং যদি কেউ পেতে চায়, তাদের যদি যে প্রফেসরের কাছে অ্যাপ্লিকেশন করছে ওনারা যদি ভেরিফাই করতে চায় বা ওনারা যদি কমিউনিকেট করতে চায়, উনি যদি রেসপন্স না করে তাহলে তো এটা আসলে খুব ভালো কিছু রিফ্লেক্ট করে না। একটা ভালো রিকমেন্ডেশন লেটার পড়লে বোঝা যায় যে একটা রিকমেন্ডেশন লেটার এমন হতে পারে হ্যাঁ স্টুডেন্টকে আমি চিনি, স্টুডেন্ট সিরিয়াস ছিল, পড়াশোনা করছে, এটা ফাইন। কিন্তু আরেকটা রিকমেন্ডেশন লেটার যদি থাকে যে প্রফেসর ওখানে বলছেন যে হ্যাঁ স্টুডেন্ট আমার কোর্সে এত মার্ক পেয়েছে, এই স্টুডেন্টের একটা স্পেসিফিক ইভেন্ট আমার মনে আছে। যেমন আমার রিকমেন্ডেশন লেটার ছিল যে আমার প্রফেসর এরকম বলে দিয়েছিল যে আমার ল্যাব প্রায় 20 কিলোমিটার দূরে ছিল, হয়তো অনেকেই রাজি হচ্ছিল না, বাট এই স্টুডেন্ট হচ্ছে এই 20 কিলোমিটার দূরে প্রতিদিন আসতো ল্যাব করতে।
মাইনাস টেম্পারেচারের মধ্যে। তো হয়তো এটা আমার জন্য অনেক হেল্প করেছে কাজ করার জন্য। আবার উনি বলতেছিল যে আমার একটা কোর্সে, উনারই একটা কোর্সে গ্রেড খুবই খারাপ হয়ে গেছিল আমার, তো উনি বলতেছিল যে আমি হচ্ছে ইভেন আমার ভ্যাকেশন টাইমে যে ওনার সাথে কনসাল্ট করছি যেন আমি ব্যাপারগুলো শিখে নিই আবার। তো এই যে স্পেসিফিক বিষয়গুলো যদি দেয় তাহলে কিন্তু একটা রিকমেন্ডেশন লেটার কতটা ভালো বা কতটা ডিটেল এই জিনিসগুলো বোঝা যায়। তো ম্যাক্সিমাম সময় আমাদের দেশ বা সব জায়গায় প্রফেসর ওনাদের টাইম থাকে না, ওনারা বলে একটা ড্রাফট নিয়ে আসো, আমরা একটা ড্রাফট দিয়ে দিই, রিকমেন্ডেশন লেটার হইলো। তো ওই রিকমেন্ডেশন লেটার পারপাসটা সার্ভ করে দেয় যে হ্যাঁ দুইটা আপলোড করতে হবে, ফাইন। কিন্তু যার এরকম স্পেসিফিক আছে ওদের জন্য অনেক অ্যাডভান্টেজ পায়। রিকমেন্ডেশন লেটার যখন আমরা নিব আর এমন প্রফেসরের কাছে যাই যাদের সাথে আমাদের একটু পার্সোনালি ভালো রিলেশন আছে, লিস্ট আমাদের ফেস চিনেন ইউনিভার্সিটি, তো এই সবকিছু মিলে একটা গুড আর ব্যাড রিকমেন্ডেশন লেটার। আরেকটা পয়েন্ট, যে ইউরোপ বলি বা ইউএসএ বলি বা অস্ট্রেলিয়া বলি, মোটিভেশন লেটার আর রিকমেন্ডেশন লেটার ওরা পড়বে। আমরা যদি ভাবি যে আপলোড করে দিছে শেষ, দেখতেছে না, ওরা অবশ্যই পড়বে। এটা খুবই স্বাভাবিক। আপনি একটা মানুষকে রিকমেন্ড করছেন, একটা স্টুডেন্টও যদি কাউকে রিকমেন্ড করে, অবশ্যই যার কাছে রিকমেন্ড করা হচ্ছে সে কিন্তু জিজ্ঞেস করবে যে কে হচ্ছে রিকমেন্ড করেছে, কেন করেছে, বা কমিউনিকেট করতেই চাবে হ্যাঁ তুমি কি ওকে রিকমেন্ড করেছো বা কি রিজনে করেছো, সবকিছু কিন্তু দেখতে যাবে। রিকমেন্ডেশন দেয়া যতটা ইজি ততটাও কিন্তু রেসপন্সিবিলিটির ব্যাপার। একজন প্রফেসর রিকমেন্ডেশন লেটার দিয়ে দিচ্ছে, ওই স্টুডেন্ট যে যদি ফিউচারে ওনার রিকমেন্ডেশন অনুযায়ী কাজ না করে তাহলে কিন্তু এটা ওনার জন্য অনেক একটা বাজে ইমপ্রেশন ফেলে। এই ব্যাপারটা একটু খেয়াল করা খুবই খুবই জরুরি। আমার একটা ফ্রেন্ড আছে, ওও আরেকটা ইরাসমাস প্রোগ্রামে, তো আমি নাম বলছি না ওদের, ওর প্রফেসর ওকে বলছিল যে ঠিক আছে আমি তোমাকে রিকমেন্ডেশন লেটার দিয়ে দিব। তো ওর রিকমেন্ডেশন লেটার বা ওর প্রফেসর এতই হ্যাপি ছিল ওর উপর যে ও রিকমেন্ডেশন লেটার জন্য ও একটা ইরাসমাসে অ্যাপ্লাই করে, ও একটাই পায়। ওর আইএলটিএস স্কোর যদিও খুবই ভালো, 8.5। ওকে আমি সবসময় খোঁচাই যে কি রে আইএলটিএস এর উপর পাইলে স্কলারশিপ, ব্যাপারটা এরকম না। তো রিকমেন্ডেশন লেটারের জন্য ওকে ইউএসএ তে ফান্ডিং দেয়। ওর ইউএসএ তে দুটো ইউনিভার্সিটিতে ফান্ডিং ছিল। ওর প্রফেসর জাস্ট রিকমেন্ড করে, পরের দিন থেকে হচ্ছে ইউএস ইউনিভার্সিটি থেকে মোটামুটি শিওর যে হ্যাঁ তোমাকে আমরা নিচ্ছি। তো রিকমেন্ডেশন লেটারের পাওয়ারটা এত বেশি, মেক শিওর করি যে আমরা একটা ভালো রিকমেন্ডেশন লেটার পাই। একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে 5টা 6টা ফ্যাক্টর আছে একটা স্কলারশিপ আমরা পাবো কি পাবো না, যেটা ডিপেন্ড করে যেটার উপর সব থেকে বেশি কনসার্ন হয়ে যায় আমাদের লোয়ার্স, আমাদের লো সিজিপিএ। আমরা হচ্ছে পুরোপুরি আনফোকাসড হয়ে যায়, আমরা কি করব, আমার ভালো সিজিপিএ নাই তো আমাকে দিয়ে হায়ার স্টাডিজ হবে কিনা। এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। ব্যাচেলর মাস্টার্স দুইটাই হচ্ছে কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ফিল্ড অফ স্টাডি। তো যেহেতু আমাদের 5টা সেক্টর আছে, আমরা হচ্ছে একটা দিয়ে আরেকটা কম্পেনসেট করে ফেলতে পারি। 4 বছরে দেখা গেল আমার সিজিপিএ একটু খারাপ আছে, তো ঠিক আছে আমি একটা স্পেসিফিক ফিল্ড ট্রাই করে একটা ইন্টার্ন নেই, 6টা মাস 6 মাস 3 সপ্তাহ 4 সপ্তাহ যা পারি একটা ইন্টার্ন নেই। আমরা হচ্ছে ওই ফিল্ড ধরে একটা রিসার্চ নিয়ে কাজ করা শুরু করি। আমরা হয়তো ওই যে একটা ফেসবুক পেজ আছে যে সাবাস ফাঁকিবাজ, ওইটাতে একজন ভাইয়ার প্রোফাইল শেয়ার করা হয়েছিল, ওইটাতে উনি একটা শেয়ার করেছিল যে উনার 2 পয়েন্ট সামথিং সিজিপিএ, উনি তারপর ইউএসএ তে ফুল ফান্ডিং পায়। তো একটু যদি খেয়াল করেন উনি এইভাবেই কাজ করে, উনার স্পেসিফিক যে ফিল্ড ছিল উনি হয়তো ওই ফিল্ড নিয়ে রিসার্চ করেছে। এখন লো সিজিপিএ থাকলে একটা স্টুডেন্টের শো অফ করার জন্য কিন্তু এটাই থাকে, ভালোভাবে কাজ করছে একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে, আমি অবশ্যই স্কলারশিপ সিলেকশন কমিটির কাছে থ্রো করতে পারি যে হ্যাঁ দেখো পড়াশোনা করিনি ঠিক আছে, আমি সিনসিয়ার ছিলাম, কাজ করেছি, এমন না আমি সিরিয়াস ছিলাম না। এখন যদি আমার কিছুই না থাকে, লো সিজিপিএ, কোনো কাজ নাই, তাহলে তো একটু সমস্যা। এই বিষয়গুলোতে একটু ফোকাস করে প্রোফাইলে গ্রাফটা একটু উপরে তুলতে পারি, তখন অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপ পাওয়াটা খুব ইজি। যারা নতুন আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, তারা যদি ভাবে না আচ্ছা সিজিপিএ যেহেতু ম্যাটার করে না তো না থাকলেও হবে, এটা চিন্তা করার কোনো রিজন নাই। একটা ভালো সিজিপিএ অবশ্যই ভালো জিনিস। জাস্ট এইভাবে ভাবলেই হয় যে একটা স্টুডেন্ট যে পরবর্তীতে খারাপ সিজিপিএ নিয়ে প্রোফাইল ভালো করার জন্য কাজ করছে, সেম এফোর্টটা যদি একটা ভালো সিজিপিএ যার আছে ও দেয়, তাহলে কিন্তু অলরেডি সবার থেকে এগিয়ে গেল। তো একটা ভালো সিজিপিএ থাকা অবশ্যই ভালো, কিন্তু যদি খারাপ থাকে ডিসহার্টেড হওয়ার কিছু নেই। ফিউচারে হায়ার স্টাডিজ এর ডোর অলওয়েজ ওপেন থাকে। এখন পর্যন্ত যত কয়টা স্কলারশিপ অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ আমি কোথাও থেকে রিজেকশন পাই নাই। আমি যা যা ফলো করি আমি আমার পাশ থেকে বলতেছি যে আমাদেরকে অরিজিনাল থাকতে হবে। আমরা অনেক সময় ভুল করে বসি যে আমরা প্রোফাইলকে ভারী করার জন্য, বাংলা ভাষায় যদি বলি, আমরা অনেক ফলস ইনফরমেশন অ্যাড করি। কোনো দরকার নেই এটা করার জন্য। যদি আমরা ফলস ইনফরমেশন অ্যাড করি আমাদের স্কলারশিপ সিলেকশন কমিটির এক্সপেকটেশন আমাদের থেকে আরো বেশি বেড়ে যায়। আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশনে একটা এক্সপিরিয়েন্স বলি। গত বছর একজনকে চিনি, সে হচ্ছে অনেক কিছু অ্যাড করে যা রিলেটেড তার খুব কমই আইডিয়া ছিল থিসিস নিয়ে। তো সকালবেলা যখন ভাইভা নেয়, ও সকালবেলা ঘুম থেকে উঠে থেকে 12 জন প্রফেসরের একটা টিম হচ্ছে ভাইভা নিচ্ছে, ওকে এমন এমন কোশ্চেন করেছে ও কোনো অ্যান্সারই দিতে পারেনি। স্বাভাবিকভাবে ওর সিলেকশনটা হয়নি। আমি আমার কেসে যদি বলি, আমার গ্রেডিং কিন্তু একদম যদি এক্সট্রিমলি ভালো বলি ওইরকমও না, এভারেজ একটা গ্রেডিং। তো তারপরে আমি কখনো ট্রাই করিনি এটা বলতে না আমার গ্রেডিং খুব ভালো বা এরকম কিছু।
আমার যে গ্রেডিং আছে ফাইন। তো আমি এটা বলার চেষ্টা করেছি অলওয়েজ আমার প্রোফাইলে যে হ্যাঁ আমার গ্রেডিং অ্যাভারেজ আছে, আমি ট্রাই করেছি একটা ফিল্ডে ফোকাস করতে, যে ফিল্ড গুলোতে আমার ভালো গ্রেড ছিল ওই ফিল্ড অনুযায়ী আমি ইন্টার্ন নিয়েছি, আমি যত বেশি কাজ করার সুযোগ পেয়েছি সেটা করতে ট্রাই করেছি। আমি এখন যেটাতে কাজ করিনি সেটা নিয়ে আমার বলার কোনো দরকার নেই। একটা জিনিস হচ্ছে একাডেমিক ফিল্ডে ইন্টিগ্রিটি খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি একটা পেপার লেখার জন্য। তো একটা স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশনের আগে বোঝা যায় যে ওর ইন্টিগ্রিটিতে সমস্যা আছে, ও ফার্স্টেই বাদ। আরেকটা জিনিস রিফ্লেক্ট করতে হবে আমাদের যে আমরা কতটুকু মোটিভেটেড। এই মোটিভেশনটা আমরা কেমনে শো করতে পারি যে আমরা মোটিভেট? ওই যে স্পেসিফিক কিছু কোর্স আছে, এখন আমারটা নিয়ে যদি বলি, আমার ম্যাটেরিয়ালস রিলেটেড কোর্সে হচ্ছে একটু ভালো গ্রেডিং ছিল, আমি একটা ইন্টার্ন নেই সেটাও ম্যাটেরিয়াল রিলেটেড, থিসিস ওয়ার্ক সেটাও ম্যাটেরিয়াল রিলেটেড। তো আমি কিন্তু একটা ভাবে শো করতে পারি যে হ্যাঁ দেখো আমি এই প্রোগ্রামটার জন্য অনেক বেশি মোটিভেটেড ছিলাম, যে কারণে আমি এই সাইট গুলোতে ফোকাস করেছি বেশি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মোটিভেশন লেটারে শো করতে পারি প্রিভিয়াস স্টাডিজ, প্রিভিয়াস কোর্স ওয়ার্ক, আর আমরা যা যা এক্সট্রা কারিকুলার কো কারিকুলার করেছি এটা মিলে আমরা একটা সিনার্জি ক্রিয়েট করে শো করতে পারি যে হ্যাঁ আমি রিয়েলি প্রোগ্রামটার জন্য মোটিভেট। আর হ্যাঁ অবশ্যই মোটিভেশনে আসবে যে আমরা ফিউচারে কি করতে চাই। আমি বলেছিলাম যে ক্লিন এনার্জির জন্য আমি অনেক কনসার্ন, আমার কাছে মনে হয়েছিল যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো যে কারণে আমি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে চাই। তো এরকম একটা কি পয়েন্ট হচ্ছে আমরা আমাদের মোটিভেশনে বলতে পারি। সেম জিনিসটাই যে আমরা মোটিভেশন লেটার এখানে বলেছি যে ইন মোটিভেশন লেটার ট্রাই টু শো ইউ হ্যাভ মেড ইউর প্রোফাইল টার্গেটিং দ্য প্রোগ্রাম ফর লাস্ট 1 and 2 years। তো মোটিভেশন লেটারে যদি আমরা টেকনিক্যাল কোর্স থেকে শো করতে পারি যে হ্যাঁ আমরা সেকেন্ড থার্ড ইয়ারে এই কোর্স গুলো নিয়েছি, হয়তো আমি একটা এক্সট্রা কোর্স নিয়েছি সেকেন্ড মেজর থেকে, বা একটা এক্সট্রা ইন্টার্নশিপ নিয়েছি, বা আমাদের থিসিস করেছি একটা টপিকে, তাহলে কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ আমি এই প্রোগ্রামে এত মোটিভেটেড ছিলাম যে আমি এই রিলেটেড কাজগুলো করেছি বেশি। তো এই জিনিসটা মোটিভেশন লেটারে শো করা যায় যে আমরা এই প্রোগ্রামটা টার্গেট করেছি লাস্ট 1 or 2 ইয়ার থেকে। এটা খুবই একটা পজিটিভ ইমপ্রেশন দেয় একটা অ্যাপ্লিকেন্ট নিয়ে। একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে যেখানে কোর্স ওয়ার্ক, ওয়ার্ক এক্সপেরিয়েন্স স্পেসিফিক্যালি এই প্রোগ্রামের জন্যই মেকআপ করা হয়েছে। তো আরেকটা জিনিস বলে রাখি, মাস্টার স্টাডিজ কিন্তু পিএইচডি ফাউন্ডেশন। তো মাস্টার্সে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করছে একটা ব্যাচেলর স্টুডেন্টের কাছ থেকে, এই কনসোর্টিয়াম বা প্রফেসররা ওনারা খুব বেশি কিছু এক্সপেক্ট করেন না। ওনাদের এক্সপেকটেশনটা থাকে এই স্টুডেন্টকে দিয়ে অ্যাটলিস্ট যেন আমি রিসার্চ করাতে পারি, এইটুকু এক্সপেকটেশন থাকে। ওনারা কখনো এক্সপেক্ট করেন না যে না ওর নেচার সায়েন্সে 5টা পেপার আছে, এরকম এক্সপেকটেশন তাদের থাকে না। তো থাকলে খুবই ভালো, সে থাকলে সে ইনভিনসিবল, যার নাই এরকম এক্সপেকটেশন করাটা থাকে না। তো যে কারণে এই ইমপ্রেশন গুলো ক্রিয়েট করা যে আমি এই প্রোগ্রামকে টার্গেট করছি, আমাদের একটু স্পেসিফিক হতে হবে এই প্রোগ্রামটা আমাদের ফিউচারে কিভাবে হেল্প করবে। আমরা অনেকেই প্রোগ্রামে অ্যাড করতে চাই না যে আমাদের ফিউচার গোল বলতে চাই না। যেমন ইউএস এর ভিসা ইন্টারভিউ যদি কেউ বলে, আগে এরকম একটা ছিল যে আমি ইউএসএ তে স্টে করবো, তাহলে ইনস্ট্যান্ট তার ভিসা রিজেক্ট করে দেয়, এটা একটা ঝামেলা ছিল। তো ব্যাপারটা এরকম না, ফিউচার গোল নিয়ে আমাদের খুবই স্পেসিফিক হতে হবে। এখন একটা মাস্টার্স স্টুডেন্ট যদি বলে যে আমার কোনো ফিউচার গোল নিয়ে ও শিওর না, ও জব করবে কিনা, পিএইচডি করবে কিনা, ও কিছুই জানে না, ওরে মাস্টার্স স্কলারশিপ ওদের কাছে এরকম একটা ফিল হয় তারা ওরে দিয়ে ওয়েস্ট করবো কেন। তো আমরা যদি একটু স্পেসিফিক থাকি যে হ্যাঁ আমি ফিউচারে জব করতে চাই, এই ফিল্ডে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, বা আমি এই ফিল্ডে পিএইচডি করতে চাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই প্রোগ্রামের এই টপিক গুলো আছে, বা এই এই ইভেন্ট গুলো এই প্রোগ্রামে আছে, যে জিনিসটা আমাকে ফিউচার গোল পাইতে হেল্প করবে। আর আমার ফিউচার গোল দিয়ে আমি এতটুকু কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটিতে, বা যেখানে পারি আমরা কন্ট্রিবিউট করতে পারবো। এই বিষয়ে যদি আমরা একটু স্পেসিফিক থাকি তাহলে হয়তো স্কলারশিপটা গ্র্যাব করা খুবই ইজি। অনেস্টলি আমি এই বিষয়গুলোই ফলো করেছি আমার অ্যাপ্লিকেশনের সময়, আলহামদুলিল্লাহ আমি কোথাও থেকে ডিসার্টেড হইনি। ইরাসমাসে অ্যাপ্লিকেশন করবে তাদের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দাও যে তারা কি করা উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার কোন প্রোগ্রামের সাথে আমার কোর্স ওয়ার্ক গুলা ম্যাচ করছে, আমরা প্রোফাইলটা যেন গুছাই। আমরা অনেক সময় ভুল করি যে আমাদের প্রোফাইল উলট পালট থাকে। ওই প্রোগ্রামে যারা আগে অ্যাপ্লাই করেছেন তাদের কাছ থেকে যদি আমরা কিছু টিপস নেই যে ওনারা কিভাবে প্রোফাইলটা সাজিয়েছিল। আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ইউরোপাসে সিভিও বানাই। এখন তার মানে এই না যে ইউরোপাসে সিভি বানানোর দরকার নেই, ইউরোপাসে অবশ্যই সিভি বানাইতে পারে। আমি হচ্ছে যে ফরম্যাটটা ফলো করেছিলাম যথেষ্ট একটা ফেমাস একজন লোকের ফরম্যাট ছিল, তো যে কারণে ওরা কেয়ার করে নাই। যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো আছে, ক্রুশাল ফ্যাক্টর গুলো যেন আমরা ফোকাস করি। অনেকেই দেখি কোশ্চেন করে বসেন যে রেসিডেন্স সার্টিফিকেট, ভাই এগুলা খুব বেশি কিছু ইম্পর্টেন্ট নাই। ওরা জাস্ট এটা মেক শিওর করতে চায় আপনি ওই দেশের রেসিডেন্ট। তো ওইটা অ্যাটেস্টেশন করা আছে কিনা না আছে কিনা, এগুলার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার একাডেমিক রেজাল্ট, আপনার রিকমেন্ডেশন লেটার বা আপনার মোটিভেশন লেটার। তো ফোকাসটা এগুলোতে একটু বেশি দিন। আমার রেসিডেন্স সার্টিফিকেট যদি বলি, চায়না থেকে ভাইয়া জানেন যে ইনফরমেশন জিনিস কালেক্ট করা কত ঝামেলা। আমি আমার রেসিডেন্স সার্টিফিকেট একটা চাইনিজ ট্রান্সলেশন নিজের হাতে অ্যাড করে ওদের চাইনিজটার সাথে গাম দিয়ে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো আমি হচ্ছে কনসোর্টিয়ামকে বলি যে আমার এরকম ঝামেলা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট পেতে। তো ওরা বলেছিল যে তুমি জাস্ট আমাদেরকে তোমার রেসিডেন্স পারমিটে একটা কপি দিয়ে দাও, তাহলেই আমরা হ্যাপি। তো এতটুকু ফ্লেক্সিবল করে দিয়েছিল। অনেক সময় দেখা যায় যে আমরা ডকুমেন্ট কালেক্ট করতে যেয়ে ডকুমেন্টের কোয়ালিটি নিয়ে ভুলে যাই, এটা যেন আমরা না করি। অ্যাপ্লিকেশনের আগে লাস্টে যেন নিজের প্রোফাইলটা নিজে পড়ি যে আমার প্রোফাইল আমার সম্পর্কে কি বলছে, যে ওরা কি চাচ্ছে এটা থেকে, যে এই জায়গায় যেন নিজেকে বসাই
যে হ্যাঁ আমি স্কলারশিপ সিলেকশন কমিটি, আমি কি আমাকে সিলেক্ট করতাম কিনা, এই জাজমেন্টে আমরা যেন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিটস টাইম দেই। তো সাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুবই বাস্তব মুখে একটা আলোচনা, যেগুলোতে ফোকাস করা উচিত সেগুলো তুমি আমাদের বলছো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই এপিসোডটা দেখার জন্য। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য ভাইয়া। আই হোপ যে আমার সেশনটা অনেকই হেল্প করবে ফিউচারে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।